দীপ্ত, আচ্ছা আমি বলেন, লা- আপনি এখন যে মিক্সটা করছেন, যে নিজের চেষ্টা সাথে হচ্ছে এখানে ক্লাস টাস করছেন, ইভালুয়েশন করছেন, হোয়াট ইজ ইউর সাজেশনস লাইক টুয়ার্ডস যারা এখন চেষ্টা করতেছে আর কি, ভয় টয় আছে তাদের জন্য? ভয় কিন্তু আছে সবাই, বলেন। ভয় তো ভাই আজকের রেজাল্টের আগ পর্যন্ত আমারও ভয় ছিল। এক্স্যাক্টলি। উম, সো ইউ ওভারকাম হ্যাঁ, দ্যাট, সো নাও প্রোভাইড দ্য সাজেশনস। তো দীপ্ত, একটু জার্নিটা শেয়ার করেন। মানে দেখেন, উত্থান পতন ছিল, তাই না? আপনার এরকম মনে হয়েছে না অনেক সময় যে হচ্ছে না, রাইট? তো ফার্স্ট ডে অফ ইউর জার্নি, ফ্রম ফার্স্ট ডে আনটিল নাও, হাউ ডিড ইউ হ্যান্ডেল? লাইক অনেক সময় ভালো করছেন, অনেক সময় বিরক্ত লাগছে, অনেক সময় মনে হচ্ছে যে ইমপ্রুভমেন্ট হয় না, এন্ড দেন হাউ ডিড ইউ ডু দ্যাট? লিজনে তো বড়টা সেরকম হিসাবে এটা দরকার নেই, মানে আপনার জার্নিটা পুরোটা আমি একটু শুনতে চাই ইন ডিটেলস। ওকে। অনেস্টলি স্পিকিং, মানে আই হ্যাড এ গুড স্টার্ট, বিকজ আমি তো অলরেডি একটা গভর্নমেন্ট জবে আছি। সো জব পাওয়ার জন্য আসলে আমার ইংলিশ অনেক পড়া লাগছে, যেহেতু ম্যাথ আর ইংলিশ অনেক ইম্পর্টেন্ট। বাট প্রবলেম যেটা ছিল যে আমার রিডিং পড়ার অভ্যাস অনেক কম ছিল। কারণ বিকজ সিএসসি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে টেকনিক্যাল জিনিস বেশি, তো রিডিং পড়া লাগতো না। আমার মনে হয় 80% প্রিপারেশনের 80% টাইম আমি রিডিং এ দিয়েছি, কিন্তু স্টিল কেমব্রিজে আমার কোনো মতে 7 উঠতো, 7, 7.5 এরকম। তো আমার মনে হয় রিডিংটা নিয়ে বেশি স্ট্রাগল করছি। বাট মেইন এক্সামে রিডিং এই সব থেকে বেশি পেয়েছি। বাট অ্যাকচুয়ালি আমাদের প্যাসেজ থ্রিতে কোনো এমসিকিউ ছিল না, আর সামারি উইথ ক্লুজ ছিল না। বাট যেটা বেশি ইমপ্রুভ হয়েছিল রিডিং এর পরে, সেটা হচ্ছে মাল্টিনিয়াসলি সলভ করা। যেমন প্যাসেজ টু তে যেহেতু যখন লিস্ট অফ হেডিং ছিল, তো আমি লিস্ট অফ হেডিং করার সাথেই একটা ডাবল এমসিকিউ ছিল আর 4টা গ্যাপ ছিল। তো ওটা সুপার। একবারেই করে ফেলছিলাম। মানে পুরো আর প্যাসেজ একসাথে করার যে ব্যাপারটা ছিল আর কি আমাদের। নাইস। সেকেন্ডলি হচ্ছে আমার আর সেকেন্ডলি হচ্ছে আর এবং ফাইনাল এক্সামে আমার আরো 2 মিনিট আগে শেষ হয়ে গিয়েছিল রিডিং। বাট নাইস। তো কোনোদিনই টাইম মতো শেষ হতো না। আর আর ফার্স্ট প্যাসেজটা 15 মিনিটে শেষ হয়েছিল। আর যে জিনিসটা লিসেনিং এ যেই সাজেশনটা আমার বেশি কাজে লেগেছে সেটা হচ্ছে মুভ অন করা। যে আমি আপনাকে বলছিলাম হুম। ভাই ওই যে স্পিকিং টেস্টের দিন, যে আমার সেকশন অনেক কিন্তু 3টা ভুল দিয়েছে। তো আমি তো এরপরে যে 8 কেমনে পেলাম, আমি তো একটু শক লিসেনিং এর রেজাল্ট দেখে। কারণ না, এটা ফার্স্ট পার্টে, মুভ অন করাটা ইম্পর্টেন্ট, নতুবা এক জায়গায় পড়ে থাকলে স্কোর স্কোর তোলা যায় না। হ্যাঁ ওইটাই তো, সেকশন ওয়ানে 3টা ভুল গিয়েছিল, আর সেকশন ফোরে একটা গ্যাপ ছিল, মানে একটা পারিনি, 4টা। তো তাহলে পার্ট টু আর পার্ট থ্রি মেবি সবগুলো মোটামুটি হয়েছে। এই জন্য আর কি এইটা। আর লিসেনিং এ, লিসেনিং অ্যাকচুয়ালি অতটা স্ট্রাগল করিনি। এমসিকিউটা প্রসেস অফ এলিমিনেশন ইউজ করতাম, আর প্যারাফ্রেজ স্কিলটা ডেভেলপ করা হচ্ছে। সেটা হচ্ছে আমি আসলে এই যে আপনি যেটা বলতেন অডিও স্ক্রিপ্ট দেখা, তো অডিও স্ক্রিপ্ট দেখে আমি এক্সেলে আসলে নোট করে রাখতাম তাই না? নোট তিনটা করে শুধু ক্যাম্পের। দেখা না, নোটস নেওয়া যে কি হ্যাঁ, কারণে কি হচ্ছে। জি। আমার কাছে ক্যামব্রিজ 1789 এর পুরো প্যারাফ্রেজে নোট করা আছে, যে মানে কোশ্চেনে কি বলা ছিল আর প্যাসেজে কি বলা আছে। এই দিয়েন আমাদেরকে এখানে। অডিও স্ক্রিপ্টে কি বলা আছে। জি ভাইয়া, এখানে দিয়ে ওইটা দেন আমি দিয়ে রিসোর্স। দেব। হ্যাঁ ওইটা আমি দিয়ে দিব ভাইয়া, ওইটা সমস্যা নাই। কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি ভাইয়া কেউ নিজে রিসার্চ করলেই উপকার হবে। এটা বেটার, এটা বুঝছো আমি মানে। এদেরকে বুঝাইতে পারি না যে আমি সবকিছু করাই দিলে হইলো না, আমি একটা করাই দিলাম, বাকিগুলো নিজে করলে তাইলে যে আন্ডারস্ট্যান্ডিং আসবে। জি ভাইয়া, অ্যাকচুয়ালি লিস্ট পড়ে আসলে ভাইয়া কখনো মনে থাকবে না। না আহ, না, ওটা তো মুখস্থের মতো হয়ে যাবে। মুখস্থ হয়ে যাবে কারেক্ট। ভাই, ওইটা আসলে। যে যেমন হচ্ছে কোশ্চেনে যখন ফাইনান্সিয়াল ফেইলার বলে, প্যাসেজে বলে যে ডিড নট মেক এ প্রফিট, এটা অ্যাকচুয়ালি ওই এই কনটেক্সটটা যে পড়লেই আসলে। এইটাই আহ, হচ্ছে ধরা। কারেক্ট। ওকে, তো এটা এই হচ্ছে জন্য। আপনার এক্সামিনটা। আর ইয়াটা কিভাবে কি করলেন? এই যে রাইটিংটার একটু কথা বলেন তো। রাইটিং গুড স্কোর একটু ভালো পেতে পারতেন, বাট ইটস এ গুড স্কোর, ব্যাড স্কোর। কিভাবে কি করলেন? রাইটিং এ হচ্ছে, রাইটিংটা তো ভাই আমি যেটা করতাম যে মেইনলি লিজনে জয়েন করাই আমার রাইটিং আর স্পিকিং এর জন্য, মানে টার্গেট শুরু তো এটাই ছিল। মানে এটা হচ্ছে আনলিমিটেড একটা চেক করানো যায় ফিডব্যাক। তো আমি অ্যাকচুয়ালি, আপনার মনে আছে কিনা, আমি অলওয়েজই রাইটিং দিতাম, এবং একদিন হ্যাঁ, এমন হয়েছে দিতেন, শুধু হ্যাঁ। আমি সব জমা সময় দিতাম আর কেউই দেয় নাই। হ্যাঁ, তো এরকম আমি হয়েছে। আসলে ওই, হ্যাঁ, তো ওই রাইটিংটা অলওয়েজ চেক করাইতাম, আর ক্লাসগুলো করতাম। আর মেনলি হচ্ছে এই যে যে যেভাবে লিখতে বলছিলেন আর কি, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু, টপিক সেন্টেন্স। আর টপিক টপিক সেন্টেন্স এটা সেন্টেন্স, খুব ইম্পর্টেন্ট, নোটস নাও। নোটস নিছিলেন আপনি পরীক্ষার হলে? হ্যাঁ আমি পার্ট টু তে নোট নিছি প্রায় 10 মিনিট। নোট নিয়ে এক্স্যাক্টলি, পার্ট এরপরও টু কিন্তু লেখা লিখতে শেষ করা দেরি। গেছে না? হ্যাঁ লেখা শেষ করে দিচ্ছি। এরপরে শেষ করা গেছে, বোঝা যায় নোটস নিতে হয়। কারেক্ট। আমার অ্যাকচুয়ালি রাইটিং এ ভাইয়া, যে যেটা প্রবলেম হয়েছে যে পার্ট ওয়ানে ওভারভিউতে আমি একটা লাইন লিখছি এই ম্যাপে। এটা কতবার শিখাইছি। লিখছিলাম ওইটা আরেকটা লাইন, টাইম ছিল না তো ভাইয়া। 10 মিনিটে লেখা লাগছে। মানে আমি লেখা লাগবে এটা তো আমি জানি, কিন্তু আমার তো শেষ করা লাগবে ভাই, কারণ শেষ শেষ করা করলে লাগে। অ্যাটলিস্ট সিক্স দেয়।
ওভারঅল আরেকজন। হ্যাঁ এটা একদম স্কোর দেখা যাচ্ছে না, এত লাইন লিখলে এটা পাবেন, এত লিখলে এটা পাবেন, ওইটাই হয়েছে আপনার জন্য। হম, হ্যাঁ, স্কিল ছিল, অ্যাটলিস্ট ইমপ্লিমেন্ট করা শেষ করা যায়নি। লাগবে। হ্যাঁ, মনে করেন আর 3-4 মিনিট থাকলেই ওভারভিউ লাইনটা করা যায় তো, লিখলে হয়তো আরেক এখানে আরো 0.5 বাড়তো। সেম চলে হ্যাঁ, আসতো, হ্যাঁ চলে আসতো। কারেক্ট। ওইটাই নাইস আমার ওয়ান। মনে হয় পার্ট 2টা ভালো লিখছি, ওই পার্ট 1-এ 6 এর বেশি দেয় নাই স্পিকিং এ আর কি। কত পাইছিলেন? স্পিকিং এ তো 7। সঞ্চিতা সাউন্ড হচ্ছে? হ্যাঁ, সব পার্সোনাল কথা শুনে স্পিকিং এ ফেলতেছি আমরা 7। সঞ্চিতা। স্পিকিং এ 7 আছে। স্পিকিং এ 7। স্পিকিং। স্পিকিং এ কিভাবে কি আমাকে আপনার কথা প্রিন্স বলতো, বুঝছেন দীপ্ত, যে যে ভাইয়া দীপ্ত হ্যাভ এ গুড চান্স টু গেট এ গুড স্কোর। স্পিকিং কিভাবে কি করলেন? স্পিকিং মেইন এক্সামে পার্ট 2 আর পার্ট 1 আর পার্ট 2 ভালো হয়েছিল ভাইয়া। এরপরে ওই ম্যাডাম পার্ট 3-তে খুব ডিফিকাল্ট কোশ্চেন করা স্টার্ট করে দিয়েছিল। কারণ আমার পার্ট 2-তে একদমই কমন পড়ছিল, ওই যে মাক্কারের কি প্রথমটা। করছে? কি? ওই যে ডেসক্রাইব অ্যান এনার্জেটিক পারসন দ্যাট ইউ নো। ওই পার্সন ওইটা আর একদম। 3P, আমি সব সময় হ্যাঁ, আপনাদেরকে বলি 3P শিখলেই হয়ে গেছে, 3P শিখলেই হয়ে গেছে। হ্যাঁ, পার্সন, প্রোডাক্ট, তো প্লেস। হ্যাঁ, এমনি তো আমি হচ্ছে পার্সন, প্রোডাক্ট, প্লেস, ইভেন্ট, ফুড, এরকম 4-5টা কিউকার্ডই দেখে গিয়েছিলাম, তো ওইখান হুম, থেকে কমন করছে। পার্ট 1টা ভুল হয়েছে, আর পার্ট 3টা আমার একটু লাস্টের 2টা কোশ্চেনে প্রবলেম হয়েছিল। আর হচ্ছে ফ্লুয়েন্ট, পার্ট 3-তে ওই যে আপনি ঝামেলা যেটা করছেন। বলছেন, ফ্লুয়েন্সিতে না ভাইয়া, ওই অ্যান্সারটা আমি আসলে কারেক্ট দিই না, এটা আমি পরে বাসায় আসার সময় চিন্তা করছি। আচ্ছা আচ্ছা। লাস্টের অ্যান্সারটাই আসলে মানে হয়তো ঠিক মতো হয় নাই। উনি 2বার জিজ্ঞেস করছিল অ্যাকচুয়ালি কোশ্চেনটা। ও, তো তো আর ওই যে পার্সপেক্টিভ দিয়ে বলতে বলছিলেন, ওইটা বলছি। আর স্পিকিং আমি ফ্লুয়েন্ট ছিলাম, ওটা প্রবলেম হয় নাই। আর পার্সপেক্টিভ ভোকাব কাজে লাগে অনেক। মোটামুটি। কাজে লাগাইতে হ্যাঁ, পারলে, যদি বাসায় প্র্যাকটিস করা যায়, পার্সপেক্টিভ কিন্তু অনেক কাজে লাগে, মানে মাথায় কিছু না কাজ করলে ওই পার্সপেক্টিভ দিয়ে বলে ফেলা যায়। হ্যাঁ, আর ওইখানে ভাই আসলে এক্সাম হলে মাথা একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্ল্যাঙ্ক হয়ে যায় মাঝে মধ্যে, তখনই এগুলো লাগে আর কি। হ্যাঁ, পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, তখন আসলে ন্যাচারাল যে অ্যাবিলিটিটা ওইটাই কাজে লাগে। যেমন আমার কিছু ভোকাবুলারি মানে ভাবছিলাম বলবো, বাট দেখি যে ওই সময় অত কাজে লাগে না, মানে বের হওয়ার হম, পর মনে হয়েছে যে আরো কিছু ইউজ করা না যায়। এটা তো লেখা যাইতো। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করা যায় না, ওইটাই এই কারণে আমি বলি না, যা পাইতে চান তার থেকে 0.5 বেশি প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষায় যান, তাইলে যে ওই স্কোর পাওয়া যাবে, নাহলে তো পাওয়া যাবে না। স্পিকিংটা ওই প্রিন্স প্রিন্স ভাইয়ার কাছেই হচ্ছে ভাইয়া আমি করতাম। তো সব প্রিন্স ভাইয়ার রেগুলারলি কাছে তো দিতেন, মানে মোটামুটি উইকলি একবার দুইবার দিতেন সব সময়? ভাই আমি ইভালুয়েশন কোনোটাই মিস করিনি, কারণ আমার মেইন জয়েন নাইস, করার গোলই ছিল স্পিকিং আর রাইটিং। অ্যামেজিং। এটা একদম মানে এটা দরকার, আমি সব সময় বলি আপনাদেরকে, ওই কালকেও বলছি যে কেন ইভ্যালুয়েশন দেন না আপনারা, এটা অনেক হ্যাঁ, ইম্পর্টেন্ট, এটা কারণ কোথাও এটা নেই তো ভাই, আমি নিজে চেক করতে পারতেছি না, তো সম্ভব না। এটা তো লাগবে। আর এআই টিআই এগুলা হুদাই, এগুলা কাজে লাগে না এত, এগুলা তো এআইটা আসলে ভালো। শুধু গ্রামার চেকটাই কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, আর ওইটাই ঠিক আছে। তো হোয়াটএভার, ইভালুয়েশন তো আমি অলওয়েজ দিতাম। মোটামুটি ভালোভাবে আর করছেন। লাস্টে লাস্টে দিই নাই, ওইটাই আর কি। হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা আমি আসলে লাস্টে পরীক্ষার লাস্ট 1-2 সপ্তাহে রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে মানে স্পিকিং এর ফ্লুয়েন্সি বলতে তো আমরা মানে আমি যেটা ভাবতাম যে শুধু প্র্যাকটিস, বাট আমি লাস্ট যেদিন একটা ইভালুয়েশন দিয়েছিলাম, আমাকে প্রিন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল, ওইটা আমি ভালো অ্যান্সার দিয়েছিলাম, এটা প্রিন্স ভাই বলছিল। পরে আমি যেটা রিয়েলাইজ করলাম যে যেগুলো আসলে আমার ব্যাকগ্রাউন্ডের, যেগুলোতে আমার হুম আইডিয়া বেশি, সেইগুলোতে আমি ভালো বলতে পারতেছি। তো অ্যাকচুয়ালি আমার হুম মানে এই আইডিয়াটা প্রবলেম, বলাটা প্রবলেম না, বিভিন্ন হুম হুম। টপিক সম্পর্কে আমার আইডিয়া থাকা। তো পরে আর কি আমি মার্কারের বুক থেকে অনেকগুলা টপিক বের করে করে পড়ছিলাম, কম বেশি ওই আইডিয়া গুলো কাজে লাগছিল। কাজে লাগে, এগুলো কাজে লাগে আপনাদেরকে। ওই যে লিজের দেখবেন যে লিজের বইটা এখন, আগে তো ভালো করে পড়েন নাই যতই বলছি, একটু এখন একটু বের করে পাতা উল্টান, দেখবেন যে ও হ্যাঁ এগুলোই তো, ওই দেখবেন যে আর প্রিজন লিজার নিয়ে বই আমি কথাবার্তা আছে। লাস্টের দিকে তো, হ্যাঁ লাস্টের দিকে তো আমি পড়ে গিয়েছিলাম প্রিজন, কিন্তু ভাই আমি পড়ে গিয়েছিলাম আর কি, নাহলে তো লিখতেই পারতাম না। কারণ এই হ্যাঁ, ওই যে কয়েকটা লিজের বইতে টপিক। আছে না, প্রিজন, প্রিজন হ্যাঁ, নিয়ে হ্যাঁ, কথাবার্তা হ্যাঁ, হ্যাঁ, আছে, ক্রাইম, প্রিজন, এগুলো নিয়ে কথাবার্তা আছে। ওই প্রিজন। বইটা অনেক ভালো, আমি বলি সবাইকে পড়ার জন্য, পড়ে অন্তত একবার পড়ে শেষ করার জন্য, ইম্পর্টেন্ট। দীপ্ত আচ্ছা আমি বলেন, আপনি এখন যে মিক্সটা করছেন, যে নিজের চেষ্টা সাথে হচ্ছে এখানে ক্লাস টাস করছেন, ইভ্যালুয়েশন করছেন, হোয়াট ইজ ইউর সাজেশনস লাইক টুয়ার্ডস যারা এখন চেষ্টা করতেছে আর কি, ভয় টয় আছে তাদের জন্য, ভয়ে কিন্তু আছে সবাই, বলেন। ভয় তো ভাই আজকের রেজাল্টের আগ পর্যন্ত আমারও ভয় ছিল। এক্স্যাক্টলি, সো ইউ হ্যাঁ, ওভারকাম দ্যাট, সো নাও প্রোভাইড দ্য সাজেশনস। উম, আমার কাছে মনে হয়েছে ভাই নিজে কোন স্টেজে আছে এটা আসলে বের করা দরকার। যেমন হুম যদি কেউ ক্যামব্রিজে সাপোজ রিডিং টেস্ট দিয়ে 6 এর নিচে পায়, তাহলে আমি মনে হুম করি যে হি অর শি শুড নট সলভ ক্যামব্রিজ। কেউ যদি ক্যামব্রিজ টেস্ট দিয়ে দেখা যায় তার রিডিং এ 6 আসতেছে অথবা 6 এর নিচে, তখন আসলে হুম তার অ্যাপ্রোচটা হবে ডিফারেন্ট। লাইক হি শুড হুম
improve his reading comprehension rather than solving the Cambridge. So এই নিজের সলভ করলো কোশ্চেন টেস্ট বাই কোশ্চেন টেস্ট, পুরো প্যাসেজ সলভ করার কোনো দরকার নাই। হ্যাঁ মানে টেস্ট না দিয়ে কম্প্রেনশন এবিলিটিটা আসলে বাড়ানো দরকার। লার্নিং, আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে কি হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, এগুলা বের কর। সবার ভিতরে একটা তাড়াহুড়া দেখছি আমি যে 1 মাসের ভিতরে পরীক্ষা দিব, তাড়াহুড়োটা আসলে করলে আসলে সমস্যা। যেমন আমি খুব রিল্যাক্সে ওই ছিলাম, টাইমটা আমি নষ্ট হয়। ছিলাম, হ্যাঁ ওইটাই নষ্ট। তো তাড়াহুড়া না করে আসলে আমি মনে হয় যে নিজের উইকনেসটা ফাইন্ড আউট করে সেই উইকনেসের উপর কাজ করা। যেমন কেউ হয়তো 3 মাসে 7+ পায়, বাট সেটা হুম দিয়ে আসলে আমার পড়াই হওয়া উচিত না। যেমন কোন একটা ইংলিশ মিডিয়াম কেউ যদি বসে পরীক্ষায়, সে 15 দিন পরে 8 পাবে। তো তার সাথে আমার কম্পেয়ার করে লাভ নেই আসলে। এক সপ্তাহ পরেও পাইতে পারে। না দ্যাটস দ্য করে ট্রুথ। তো 7 পাবে। হ্যাঁ, হ্যাঁ কারেক্ট, ওটাই। কে তো কি তার করতেছে এটা সাথে চিন্তা আসলে করে লাভ আমার নেই। compare হুম করবে। হ্যাঁ, ওই যে এটাই আর কি। তো আমার মনে হয় নিজের উইকনেসটা আসলে ফাইন্ড আউট করা দরকার। আর ট্রু। সেকেন্ডলি হচ্ছে প্র্যাকটিস না করে এই একটু বেশি পড়া দরকার। স্পিকিং মানে শুধু স্পিকিং করা না, স্পিকিং এর টপিক পড়া। এটা আমি নিজেও লাস্টে বুঝছি। রাইটিং মানে শুধু লেখা না, সাথে রিডিং এর টপিকস গুলো পড়া। কারণ মানে যে জিনিসটা একটা মানে আছে গ্রুপে টুরুপে, আমি দেখি যে মানে আইডিয়ার উপর কোনো নাম্বার নাই, বাট যার জিনিসটা হচ্ছে মানে আইডিয়া ভালো না হলে কখনো ভালো লেখা যায় না। ট্রু মানে যে ট্রু আইডিয়াটা লিখবো সেই ট্রু আইডিয়া ট্রু আমার। ট্রু। হ্যাঁ, আর এইটাই কিন্তু এই জন্যই আমার প্রিজনে লিখতে অনেক টাইম লাগছে, কারণ আইডিয়াটা জেনারেট করে, যেহেতু একটা আনইউজুয়াল টপিক। অন দা আদার হ্যান্ড যদি স্পোর্টস, এক্সারসাইজ বা টেকনোলজি নিয়ে টপিক আসতো, আমি এটা একটু কুড হ্যাভ রাইট সিম্পলি লিখতে বেটার। পারতাম। হ্যাঁ, তো ওইটাই আর কি, একটু বেশি মানে পড়া আর নিজের উইকনেসটা ফাইন্ড আউট করা আর অন্যদের সাথে কম্পেয়ার না করা। ট্রু ট্রু ট্রু। আর এখানে আরেকটা জিনিস বলেন ভাই, এটার ইম্পর্টেন্স এখানে অনেকেই করে না, দু একজন ছাড়া। সেটা হচ্ছে এরা ইভ্যালুয়েশন করে না, এরা শুধু ক্লাস করে। স্পিকিং ইভ্যালুয়েশন কম করে, রাইটিং ইভ্যালুয়েশন কম করে। এটা নিয়ে একটু হ্যাঁ, বলেন। ওইটা তো আমি মেনলি ওইটা তো অলওয়েজ করতাম। কারণ আমি মেইন ফার্স্টে গোল ছিল যে আমি ওই দুইটাই করব। পরে লিসেনিং রিডিং ক্লাস করেও অনেক কিছু যেমন শিখতে পারছি বললাম, যেমন অডিও স্ক্রিপ্টটা আমি আগে অ্যানালাইসিস করতাম না, দেন মাল্টিপল কোশ্চেন সলভ করতে পারতাম না। আর ইভালুয়েশনটা তো অলওয়েজই করাইতাম, কারণ স্পিকিং আর রাইটিং এ মানে 6.5 পাইতে গেলে অ্যাটলিস্ট তো স্টিল ইট ইজ ডিফিকাল্ট। হুম তো ওই জন্য করা দরকার। ট্রু। ঠিক আছে। হ্যাঁ, ওকে দীপ্ত, রিয়েলি রিয়েলি নাইস, যে এটা একটা খুবই ভালো স্কোর। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দ্য পিপল দোজ আর হেয়ার, এরা আপনাদের আপনাদের মতোই তো ক্লাস করবে, তাই না? সো দে শুড অলসো গেট দ্য স্কোর দে নিড। এরকম না যে আপনার স্কোর পাইতে হবে, এরকম কিছু নাই। দে শুড গেট দ্য স্কোর দে নিড। না ভাই, ভেরি ভেরি আমার তো সিম্পল। অ্যাকচুয়ালি টার্গেট ছিল 7 আর এনবিএলটি 6.5। ওই তো সেটাই। একটু আমি আপনার নিজে যেটা, একটু আমরা সবসময় যেটা বলে 0.5 বেশি পাইছেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। ঠিক আছে, যান তাহলে ভাই, রেস্ট নেন।